শক্ত হাতে ছুরিটা চেপে ধরে রাজ। আঘাত করার উদ্দেশ্যে খানিকটা উঁচু করতেই এটা নিজের জীবনের শেষ সময় ভেবে চোখ বুজে নেয় তার ভাই এমপি রাজু চৌধুরী। মুহূর্তেই গলা শুকিয়ে কাঠ হয়ে উঠেছে তার, যেন মাথা আলাদা করার আগেই দম বন্ধ হওয়ার উপক্রম। মৃত্যুকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারছে সে। মুহূর্তেই শক্ত হাতে আঘাত করে রাজ, তবে রাজু চৌধুরীর ঘাড়ে না, তার মুখের খুব কাছ ঘেঁষে ছুরিটা গেঁথে দিল সোফায়। মুহূর্তে যেন হারিয়ে ফেলা প্রাণ পুনরায় ফিরে পেয়েছে এমপি রাজু চৌধুরীর। হাত ছেড়ে তার বড় বড় নিঃশ্বাসই জানান দিচ্ছে তা। হালকা মাথা তুলে রাজের দিকে তাকায় সে। চোখে মুখে আতঙ্কে স্পষ্ট ফুটে আছে এখনো। পরপর নিঃশ্বাসে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় উঠে বসল সে। রাজের ক্রোধ খানিকটা শান্ত হয়ে উঠলেও তার রেশ হয়ে গেছে খানিকটা। ছুরিটা সোফায় গেঁথে রাখা অবস্থায় এক হাতে শক্ত করে ধরে সোজা হয়ে দাঁড়ায় সে। অতঃপর ভাইয়ের দিকে চেয়ে বলে, কিন্তু এই মুহূর্তে তোমার মৃত্যুর চেয়ে বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ। অন্যদিকে রুস্তমের মুখে সবটা শুনেই তীব্র রাগের চেহারা রক্তিম হয়ে উঠেছে রুশানের। তার মানে সকল সমস্যা ও সকল ব্যর্থতার বিশ্বাসঘাতকটা আর কেউ না, জাহাঙ্গীর আলম নিজেই, যার জন্য নাদিয়া থেকে শুরু করে সাকিব, সেই সাথে রুশানের একের পর এক ব্যর্থতায় শত পুলিশ সদস্যের তাজা প্রাণ ঝরেছে, যার পেছনের প্রধান মূল কারণটাই ছিল জাহাঙ্গীর আলম, যার দেওয়া তথ্যের ফলে রুশানের প্রিয় মানুষটা, যাকে সে নিজের চেয়েও ভালোবাসে, সেই ডাইসাকেও আইসিইউতে মৃত্যুর সাথে লড়তে হয়েছে দিনের পর দিন। যে কষ্ট আজও বয়ে বেড়াতে হচ্ছে তাদের দুজনকে। লোকে একটা কথা বলে, ঘরের ইঁদুর যদি ঘরের বেড়া কাটে তাহলে সেই ঘর কতটুকুই বা সুরক্ষিত থাকে। যেই কথাটির সাক্ষাৎ জলজন্ত প্রমাণ যেন জাহাঙ্গীর আলম নিজেই। এত কিছু করেও শান্ত হননি তিনি। রুশানকে বারবার মারতে ব্যর্থ হয়ে শেষে তাকে ব্যর্থ প্রমাণ করে সরিয়ে দিয়েছেন দায়িত্ব থেকে। ব্যাপারটা বুঝতে আর বাকি নেই রুশানের। ভাবতে একটা লম্বা শ্বাসে নিজেকে শান্ত রাখার চেষ্টায় দু চোখ বুজে নেয় রুশান। নীরবতা ভেঙে পাশ থেকে রুস্তম ফের বলে, স্যার এখন কি করবেন? আর যাই হোক, রাগের বশে রুস্তমের কথা শেষ হওয়ার আগেই রুশান তাকে থামিয়ে বলে, তা আমি জানি, আমাকে ভাবতে দাও। চুপ হয়ে গেল রুস্তম। আবারও দুজনের মাঝে নীরবতা। কারণ ডিআইজি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দাঁড়ানো কোনো সাধারণ কথা নয়। তিনি একজন ডিআইজি। কোনো প্রমাণ ব্যতীত তার সাথে টিকে থাকা রুশানের জন্য অনেকটাই অসম্ভব। নীরবতায় খানিকটা সময় অতিবাহিত হলে রুস্তমের দিকে তাকায় রুশান। শান্তস্বরে বলে, অভিযোগের সাথে প্রমাণ হাতে না থাকলে সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। কাজে জাহাঙ্গীর আলমের বিশ্বাসঘাতকতা প্রমাণ বের করাটা জরুরি, যার জন্য তোমাকে আরো কিছু সময় আত্মগোপন থাকতে হবে। বিপরীতে রুস্তম সম্মতিসূচক হালকা মাথা নেড়ে বলে, ওকে স্যার। এর মাঝেই সেখানে উপস্থিত হয় রুস্তমের সেই আত্মীয়টি, হাতে একটা ছোট্ট প্যাকেট, যার ভেতরে রুস্তমের শরীর হতে বের করা সেই বুলেটটি, যেটা তাকে ঘটনাস্থলেই হত্যা উদ্দেশ্যে ডিআইজি জাহাঙ্গীর আলমের গুলি থেকেই ছোড়া হয়েছিল। প্রমাণস্বরূপ এটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই বুলেটটি হাতে নিয়ে এক নজর দেখে নেয় রুশান। পাশ থেকে রুস্তম বলে, এখন আমাদের কি পদক্ষেপ নিতে হবে স্যার? বিপরীতে রুশান তার দিকে দৃষ্টি ফিরিয়ে বলে, তুমি এখানেই আমার খবরের অপেক্ষায় থাকো, আর এর মাঝে নিজেকেও সুস্থ করে নাও। আমাকে ইমিডিয়েটলি উপর মহলের অ্যাডিশনাল আইজিপি ওয়াহিদ শিকদারের সাথে দেখা করতে হবে। বলেই উঠে দাঁড়ায় রুশান। নিজের মাঝে ব্যস্ততার ছাপ ফুটিয়ে রুস্তমের কাঁধে হালকা হাতের স্পর্শ করে পুনরায় বলে, আমার খবরের অপেক্ষায় থেকো। এদিকে শান্ত হয়ে বসে রইল রাজু। তার পাশে ছুরিটা এখনো একইভাবে গেঁথে রাখা। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। ভাইয়ের দিকে এক গ্লাস ঠান্ডা পানি বাড়িয়ে দিল রাজ, যা হাতে নিয়ে একটানে পুরোটা শেষ করে ফেলেন তিনি। অতঃপর গ্লাসটা একপাশে রাখতেই রাজ শান্তস্বরে বলে, আমার ভাই কেন এমন বিপথে পা বাড়ালো? আমি এর কারণটা জানতে চাই। খানিকটা সময় নিল রাজু চৌধুরী। অতঃপর বলে, আমি বিপ্লবের পাঠানো বার্তা 2 বার প্রত্যাখ্যান করেছিলাম। তৃতীয়বার আর প্রত্যাখ্যান করতে পারিনি, যখন সে আমার নিরাপত্তা বাহিনীর একজনের কাটা মাথা আমার কাছে পাঠিয়েছিল, যার মাধ্যমে সে বোঝাতে চেয়েছিল শত নিরাপত্তাও আমাকে তার ক্রোধ থেকে বাঁচতে পারবে না। তাই তখন বাধ্য হয়েই আমাকে তার সমর্থন করতে হয়েছিল। বলেই থামেন রাজু চৌধুরী। বিপরীতে রাজ নিজের ক্রোধ ধরে রেখে বলে, যখন থেকে মুসলিমদের মাঝে মৃত্যুর ভয় বাসা বেঁধে ফেলেছে এবং তারা ভীত হয়ে জালিমদের সমর্থন করতে শুরু করেছে, তখন থেকেই বিশ্বজুড়ে মুসলিমদের গৌরবের ধ্বংস নেমে এসেছে, যা এখন অবধি ধারাবাহিকভাবেই চলমান। কারণ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সবার থাকে না। যোগ্যতার সাথে একজন নেতার সাহসও এমন হতে হয় যে তার জাতির জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবে না।
এখন নিজে বেঁচে থাকার জন্য জাতি ও দেশকে বিক্রি করে দিচ্ছ? মৃত্যুর পর সৃষ্টিকর্তার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবে ভাই? বলেই ভাইয়ের দিকে চেয়ে রইল রাজ। বিপরীতে মাথা নিচু করে ফেলল রাজু চৌধুরী। খানিকটা সময় নীরব থেকে বলে, শুধু আমিই না, ইতিমধ্যেই দেশের শতাধিকের বেশি এমপি গোপনে বিপ্লবকে রাজনৈতিকভাবে সমর্থন দিচ্ছে, আর অনেকে তার প্রতি অনুগত্যও স্বীকার করে নিয়েছে। সব দিক দিয়ে তাকে সাহায্য করছে, যা আমি এখনো অবধি করিনি। একটা তপ্ত শ্বাস ছাড়ে রাজ, স্বাভাবিক স্বরে বলে, যেহেতু তুমি তাদের মাঝে অন্তর্ভুক্ত ছিলে, সেহেতু তাদের নাম তোমার অজানা নয়। আজ রাতের মাঝেই আমি তাদের সকল নামের লিস্ট চাই, প্রত্যেকের। আর এটাই তোমাকে এই মুহূর্তে আমার হাত থেকে বাঁচিয়ে রাখার প্রধান কারণ। ভাইয়ের সাথে আলোচনার সমাপ্তি ঘটলে বাড়ি ফেরার কথা থাকলেও ফেরা হয়নি রাজের। রুশানের কল পেয়ে ইমার্জেন্সি নিজের গন্তব্য পরিবর্তন করে নিল রাজ। বিশ্বাসঘাতক সম্পর্কে পদক্ষেপ নিতে হবে সকল সতর্কতা অবলম্বন করেই। ব্যর্থ হলেই সব শেষ। রুশানের কাছে পৌঁছেই আরোহীকে কল করে জানিয়ে দিল আজ আর ফেরা হবে না বাড়িতে। আর এখন রুশানের সাথেই আছে সে। ইদানিং আরোহী তাকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তায় মগ্ন। এটা রাজের অজানা নয়। যখন নিজের চাচা ও চাচাতো ভাইয়ের গোপন সত্যটা জানতে পেরেছিল, তখন থেকেই দুশ্চিন্তাটা গাঢ় হয়ে উঠেছে তার মাঝে। আজও রাতে বাসায় না ফিরলে হয়তো দুশ্চিন্তায় ঠিকভাবে ঘুমাতেও পারবে না মেয়েটা। কাজেই সে না ফিরলেও নিজের অবস্থানের কথা জানিয়ে দিল, যেন মেয়েটা অন্তত চিন্তামুক্ত থাকে। রাজ ও রুশান একসাথে আছে জানতে পেরেই খানিকটা স্বস্তি মিলে আরোহীর মাঝে। ডিনার শেষে নিজ রুমে ফিরে পুনরায় রাজকে কল করে সে। এদিকে বাড়ির চতুর্পাশে পায়চারি করছে নিলয়। বিশাল বাড়িটির প্রাচীরের ভেতরে প্রতিটি জায়গায় সেট করে রাখে সব গার্ডদের। নির্দেশ দেয় সজাগ থেকে চোখ কান যেন খোলা রাখে। আদেশস্বরূপ সকলেই নিজেদের অবস্থানে প্রস্তুত রইল। অন্যদিকে ছাদের এক কোণে দাঁড়িয়ে রইল মধু। এমন সতর্কতা অবলম্বনের কারণটা তার অজানা, তবে খানিকটা সন্দেহ হতেই আকাশকে কল করে সবটা জানিয়ে দিল সে। সবটা জেনে ফোন রাখে রুশান, সবটা জেনে ফোন রাখে আকাশ। অতঃপর বিপ্লবকে এই খবর জানাতেই খানিকটা মৃদু হাসে বিপ্লব। অতঃপর বলে, রাজ সতর্ক ব্যক্তি, তবে আমরাও এখন সতর্কতার মাঝে আঘাত করতে যাওয়ার মতোই আহাম্মক নই। কারণ ক্রোধ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে খেলাটাই দক্ষতা। এখন থেকে রাজ এমনভাবে তার প্রিয় মানুষদের হারাবে যা সে কখনো কল্পনাও করতে পারবে না। এখন থেকে তার প্রতি আমাদের প্রতিটা আঘাতই থাকবে তার জন্য অপ্রত্যাশিত। বিপরীতে মৃদু হাসে আকাশ। এদিকে আকাশকে সবটা জানিয়ে নীরবে ছাদের এক কোণে দাঁড়িয়ে রইল মধু। কিছু সময় অতিবাহিত হতেই সেখানে উপস্থিত হয় তুষার। মুহূর্তেই ইনোসেন্ট ভাব ধরা মধুর মিষ্টি হাসিটা যেন অনুভূতিকে নাড়িয়ে দেয় তুষারের, যেন তার বিষণ্ণতা কাটিয়ে মনকে সতেজ করে তোলে খানিকটা। হালকা মৃদু হাসে তুষারও। তার খুব কাছে এসে দাঁড়ায় মধু, হাত বাড়িয়ে জড়িয়ে ধরে তুষারকে, যার জন্য মোটেও প্রস্তুত ছিল না তুষার। খানিকটা ইতস্তবোধ করলেও মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রইল সে। খানিকটা সময় অতিবাহিত হতেই তুষারের বুক থেকে মাথা সরিয়ে তার মুখের দিকে তাকায় মধু। অতঃপর দৃষ্টি নত করে চেহারায় খানিকটা লজ্জার ছাপ ফুটিয়ে বলে, সরি, এতদিন আপনাকে এতটাই মিস করছিলাম, কাছে পেয়ে এখন নিজেকে ধরে রাখতে পারিনি। বিপরীতে নীরব রইল তুষার। বধূ মাথা তুলে তার দিকে চেয়ে বলে, আপনি কি আমায় মিস করেননি? এবার তুষার হালকা হেসে বলে, করেছি, খুব। হাসলো মধু। খানিকটা সময় নিয়ে বলে, চলুন আমরা বিয়ে করে ফেলি। মুহূর্তে যেন এক অন্যরকম ভালো লাগায় বুকটা মৃদু কেঁপে উঠে তুষারের। সেই সাথে চেহারায় খানিকটা বিস্ময়ের ছাপ ফুটিয়ে বলে, কি? মধু হালকা উপর নিচ মাথা নেড়ে বলে, হ্যাঁ, তারপর আমাদের একটা আলাদা সংসার হবে। আমি নিজ হাতে আমার সংসার সাজাবো। সারাদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দিন শেষে আপনার বুকে মাথা রেখে স্বস্তি খুঁজে নিব। আমি না সেই দিনগুলোর জন্য খুব বেশি আগ্রহী। আমাকে সেই দিনগুলো এনে দিবেন? অল্প কথায় গলে গেল তুষার। হালকা হাসিতে মধুর গালে হাত রেখে বলে, এনে দিব। বিপরীতে হেসে উঠে মধু। খুশিতে আত্মহারা হয়ে পুনরায় জড়িয়ে ধরে তুষারকে। এবার খুব শক্ত করেই জড়িয়ে ধরলো তাকে, যেন তুষারের সাথে একেবারে মিশে যেতে চাইছে সে। কারণ এখানে আসার আগেই আকাশ তাকে বলেছিল প্রয়োজনে তুষারের সাথে বিছানায় যাবে, যে কোনো ভাবে হোক তুষারকে নিজের আয়ত্তের মাঝে ধরে রাখবে। এই মুহূর্তেও আকাশের সেই আদেশই পালন করছে মধু। কিন্তু বোকা তুষার কি আদৌ বুঝতে পারবে তার এই মিথ্যা অভিনয়? রাত তখন প্রায় 11টা। সুইমিং পুলের পাশে বসে রইল নিলয়। ফোনের ওপাশে অবনী, যার মায়াবী কথাগুলো যেন মনে দোলা দিয়ে যায় নিলয়ের। তার পাথর হৃদয়েও প্রেমের ফুল ফুটেছে। এমনিতেও প্রথম প্রেমের অনুভূতিটা একটু বেশি মধুর হয়ে থাকে। মনে হয় যেন এটাই বহুকাল বেঁচে থাকার একটা অন্যতম কারণ। তাদের দুজনের মাঝে দূরত্বটা আজ বেশ কয়েকদিনের। নিলয় তালুকদার বাড়ি ছাড়ার পর থেকেই দুজনের মাঝে দেখা হয়নি আর, যার ফলে একটু বেশিই বিষণ্ণতায় ডুবে আছে অবনী। সারাক্ষণ সামনে থাকা মানুষটা আজ অনেক দিন হলো তার থেকে দূরে। অবনী যে অনুভূতির মানে বুঝতে সময় লাগেনি নিলয়েরও। আমার আর ভালো লাগছে না এখানে। সবকিছু অসহ্য হয়ে উঠেছে আমার কাছে। দম বন্ধ হয়ে আসছে এই বাড়িটায়।
আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ, আরোহী ও রাজ ভাইয়ের মতো। অবনীর এমন কথায় খানিকটা সময় নীরব রইল নিলয়। অবনী ফের বলে, জানেন এ বাড়িতে থাকলে আমি নির্ঘাত দম বন্ধ হয়ে মারা যাব। আমি মুক্তি চাই এ বাড়ির মানুষগুলোর থেকে। যদি আপনি না থাকতেন তাহলে নিজেই চলে যেতাম অনেক দূরে, যেখানে এসব কিছুই থাকতো না, একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতাম। অথচ যখনই এটা ভাবি তখনই মনে হয় আমার তো আপনি নামক একটা মানুষ আছে, যাকে ছেড়ে হারিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এবার নীরবতার অবসান ঘটিয়ে নিলয় বলে উঠে, আমাদের সম্পর্কটা এমন যেখানে আরোহীর মতো তোমাকেও যে কোনো একটা পক্ষ বেছে নিতে হবে, হয়তো আমি, হয়তো পরিবার। এখন আরোহীর মতো তুমিও কি নিজের পরিবারকে চিরতরে ছাড়তে পারবে? বিপরীতে অবনী কিছু না ভেবেই বলে, হ্যাঁ, এমন পরিবারের সাথে থাকার চেয়ে মৃত্যুই অনেক ভালো। একটা শ্বাস ছাড়ে নিলয় শান্তস্বরে বলে, নিয়ে আসবো তোমাকে। নিয়ে যান, এখানে দম বন্ধ হয়ে আসছে আমার। কিছু সময় অতিবাহিত হয়ে গেল। অবনীর সাথে কথার সমাপ্তি ঘটলে সেখানে চট করে উপস্থিত হয় তৃষা। মুখে হাসি ফুটিয়ে রেখে হালকা মাথা কাত করে নিলয়ের দিকে চেয়ে বলে, লুকিয়ে প্রেম করছিলেন তাই না? ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায় নিলয়। তৃষা মুহূর্তে তার পাশে বসে বলে, আমি কিন্তু সব শুনে ফেলেছি। বিপরীতে নিলয় খানিকটা শান্তস্বরে বলে, লুকিয়ে কথা শুনছিলে? তৃষা হাসি ধরে রেখে হালকা মাথা নেড়ে বলে, হ্যাঁ। কিছু বলল না নিলয়। এবার তৃষা খানিকটা মন খারাপ করে বলে, আচ্ছা আপনি রাগ করলে সরি, ঠিক আছে, সমস্যা নেই। আবারও হাসে তৃষা। তার ছোট খাড়া খাড়া চুলগুলোর জন্য অনেকটাই বাচ্চাদের মতো দেখায় তাকে, যার ফলে তৃষাকে দেখলেই খানিকটা হাসি পায় নিলয়ের। কিন্তু হাসছে না আজ। তবে এই মুহূর্তে নিলয় মন খারাপ করেনি, এটাই তৃষার কাছে স্বস্তির। তাই আগ্রহ খানিকটা বাড়িয়ে বলে, নাম কি আপুটার? অবনী। আচ্ছা, আপনি আপুটাকে কখন থেকে ভালোবাসেন? তৃষার দিকে চেয়ে নিলয় নীরব রইল। নীরবতায় তৃষা ফের বলে, বলুন না কবে থেকে ভালোবাসেন, না হলে কিন্তু আমি আপনার বেতন দিব না। হাসি পেলেও নিলয় নিজেকে স্বাভাবিক রেখে বলে, অনেক আগে থেকে। আচ্ছা, কে আগে প্রপোজ করেছিল, আপনি নাকি আপুটা? নিলয় পুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, অবনী প্রথমে ভালোবেসেছিল। শুরুতে আমার কাছে বিরক্তিকর মনে হলেও পরে আমিও তাকে ভালোবেসে ফেলি। খানিকটা মন খারাপ হয়ে উঠে তৃষার। মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, যা এখনও তার মস্তিষ্ক জুড়ে বিচরণ করে প্রতিনিয়ত। একটা শ্বাস ছাড়ে তৃষা। ফের নিলয়ের দিকে চেয়ে বলে, আপুটা দেখতে কেমন? সুন্দর। কেমন সুন্দর? যার উপমা হয় না। আপুটাকে খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ, খুব। নিলয়ের শান্তস্বর, যা মুহূর্তেই শান্ত করে দেয় তৃষাকেও। হাসি মাখা মুখটা বিষণ্ণ হয়ে ওঠে। নিজের হারানো ভালোবাসার গল্পটা মনে আসতেই খানিক হাসিটা বিষণ্ণতে চাপা পড়ে যায় তার। নিলয় তার দিকে তাকাতেই পুনরায় জোরপূর্বক হেসে উঠল সে। যে হাসি আবারও মিলিয়ে যায়, যেন মুহূর্তেই হাসতে ভুলে গেছে সে। আজও হঠাৎ বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে কান্না। বুক চেড়ে বেরিয়ে আসা নিঃশ্বাসগুলো কেঁপে কেঁপে উঠছে তার। যেই কাপা নিঃশ্বাসে ডান হাতে বুকের উপর থাকা ওড়নার কিছু অংশ মুঠো করে চেপে ধরে সে। হালকা জলের উপস্থিতিতে ভিজে উঠেছে তার চোখ জোড়া। একটা ভারী নিঃশ্বাসে নীরবে চেয়ে রইল পানিতে টলমল করা সেই পুলের দিকে।